উদ্ভিদের কোষ প্রাচীর আসলে কোথায় থাকে সেটা একটু আমি তোমাদেরকে প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করি। ধরে নাও এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। ধরে নাও এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। আর একটু মোটা করে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? সো এই যে এটা একটা কোষ, এর পাশে আরো একটা কোষ আছে, এটা আরো একটা কোষ, ঠিক আছে? তো এটা তুমি হচ্ছে একটা খেলার মাঠের সাথে কল্পনা করতে পারো যে ঢাকা শহরের কোনো একটা খেলার মাঠ, ঠিক আছে? তো খেলার মাঠের এই যে সাইডগুলো আছে না, কর্নারগুলা, দেখবা যে এই কর্নারগুলাতে অনেক ময়লা ফেলে, ঠিক আছে? ধরে নাও যে এই আশেপাশে তো দোকান বসে, তাই না? ফুটপাতের যে দোকানগুলো বসে, তো ধরে নাও যে এই জায়গাতে কোনো একটা দোকান আছে, এই দোকান কি করবে জানো? ময়লা ফেলার সময় তার দোকানে যত ময়লা আছে, এই যে দেয়ালের, এটা হচ্ছে দেয়াল, এই দেয়ালের চারদিকে এই সাইড দিয়ে ময়লা ফেলবে, ঠিক আছে? তো এই যে দুইটা কোষ বা দুইটা খেলার মাঠ, এই দুইটা খেলার মাঠের চারদিকে যেহেতু ময়লা ফেলা হয়, এই ময়লা ফেলার কারণে এই জায়গাগুলো না ময়লা দ্বারা পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? এই জায়গাগুলা ময়লা দ্বারা, সাইড গুলো যেগুলো আছে সাইডের অংশ, এটা ময়লা দ্বারা পূর্ণ হয়ে যায় এইভাবে, ঠিক আছে? সো এই যে দেখো এই পাশে এই মাঠেরও ঠিক সেম অবস্থা, সব মাঠেরই একই অবস্থা হবে, তাই না? তাহলে এই যে ময়লা দ্বারা পূর্ণ হয়ে যাচ্ছে ভাইয়া, ঠিক আছে? তো যখন একটা লেয়ার তৈরি হয়ে যায় ময়লার, এরপর সেকেন্ড লেয়ারে ময়লা ফেলা শুরু হয়, আবার ময়লা ফেলে, ঠিক আছে? তো এই যে এই পাশে এখন এই সম্পূর্ণ জায়গাটা পূর্ণ হয়ে গেছে, তাই না? তো এবার আবার পাশ থেকে ময়লা ফেলা শুরু হবে, বুঝছো? এবার এই সাইড দিয়ে আরো বেশি হারে ময়লা ফেলা শুরু হবে, ঠিক আছে? আরো বেশি হারে ময়লা ফেলা শুরু হয়েছে, দেখছো? এই যে এইভাবে। তো এই আর কি বিষয়, এই হচ্ছে একটা স্ট্রাকচার, জাস্ট মাথায় ঢুকায় নাও, ঠিক আছে? তো আশেপাশে তো আরো কোষ আছে, আমি জাস্ট দুইটা কোষের মধ্যবর্তী আমি একটা বিষয় দেখাচ্ছি, যে এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ। তো এই জায়গাটাতে দেখো একটা কমন পর্দা দেখতে পাচ্ছ না? এই জায়গাটাতে একটা কমন অবস্থা আছে, কমন জায়গাটা দেখতে পাচ্ছ না? এই যে হলুদ কালার যেটা, এই হলুদ কালারের এইটা দুইটা কোষের মধ্যে আছে, এবং দুইটা কোষের মধ্যে একটা সাধারণ পর্দা, এটাকে বলা হয় মধ্য পর্দা। কি বলা হয় ভাইয়া বলো তো? এটাকে বলা হয় মধ্য পর্দা, বুঝছো? এই মধ্য পর্দার উপরে বেগুনি কালার দিয়ে যেটা আঁকাইছি, এই যে বেগুনি কালার দিয়ে যেটা আমি আঁকাইছি, এটার নাম হচ্ছে প্রাইমারি প্রাচীর। এইটা হচ্ছে সেই প্রাচীর, প্রাইমারি প্রাচীর। নাম কি? এটা হচ্ছে প্রাইমারি প্রাচীর। এবং দেখতেই পাচ্ছ যে প্রাইমারি প্রাচীর এত বেশি পুরু হয় না, কিন্তু মোটামুটি একটু কম পুরু, তাই না? কেন? কারণ ওইখানে স্তর হচ্ছে একটা, এক স্তর বিশিষ্ট, একটু পরে আমি দেখাবো বা আমরা বুঝবো, আবারও বুঝবো। আর এই যে সবুজ কালি দিয়ে যেটা আমি দেখাইছি, এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এবং এই সেকেন্ডারি প্রাচীর প্রায় প্রাইমারি প্রাচীরের ৩ গুণ, তাই না? একটু বেশি মোটা। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, এবং এটা ৩ স্তর বিশিষ্ট। তো আমি যদি এই যে এই জায়গাটার একটু চিত্রটা আঁকাই, আর একটু ভালো করে আঁকায় তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে চিত্রটা কেমন হবে? ধরে নাও যে এই যে এইটুক চিত্র আমি আবারও এইটুককে জুম করে আরো বড় করে আঁকাবো চিত্রটা, ঠিক আছে? তাহলে চিত্রটা কেমন হবে ভাইয়া বলো তো? আমি যদি এই পেজেই আঁকাই, চিত্রটা কেমন হবে? আমি এই অংশটাকে জুম করব, এই অংশটাকে আমি জুম করতে চাই। তাহলে একদম কেন্দ্রে কে থাকবে? একদম কেন্দ্রে থাকবে, আমরা জানি যে একদম কেন্দ্রে আছে হচ্ছে মধ্য পর্দা, তাই কিনা? এই চিত্রটাই তোমার পরীক্ষায় আঁকাইতে হবে। তাহলে একদম কেন্দ্রে যেই জিনিসটা, যে পর্দাটা থাকবে, সেটার নাম হচ্ছে মধ্য পর্দা, রাইট? আচ্ছা, এই মধ্য পর্দার উপরে, এই মধ্য পর্দার উপরে কে থাকবে ভাইয়া বলো তো? এই মধ্য পর্দার উপরে থাকবে হচ্ছে প্রাইমারি প্রাচীর। তাহলে এই যে এইদিকে একটা প্রাইমারি প্রাচীর, এই যে প্রাইমারি প্রাচীর, এই প্রাইমারি প্রাচীরগুলোর মাঝে মাঝে কি থাকবে বলো তো? ফাঁকা স্থান থাকবে, একবারে লেগে লাগালাগি অবস্থা থাকবে না, ঠিক আছে? একটু করে ফাঁকা থাকবে। তাহলে এই পাশের যে কোষটা, সেখানেও এখানে থাকবে প্রাইমারি প্রাচীর, হ্যাঁ, এই পাশেও থাকবে প্রাইমারি প্রাচীর, এই যে এভাবে গঠিত। এরপরে কে থাকবে? সেকেন্ডারি প্রাচীর।
এখন কথা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর তো 3 স্তর বিশিষ্ট, তাহলে এই যে একটা লেয়ার, এই যে দুইটা, এই যে তিনটা, 3 স্তর বিশিষ্ট হয়ে গেল। এই পাশে একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, এখানে কি হবে 1 2 3, এই পাশে 1 2 3, 1 2 3, 1 2 3। এই যে দেখো, এই হচ্ছে একটা কোষ প্রাচীরের গঠন। পরীক্ষায় যদি চিত্র আঁকাইতে হয়, কোন চিত্রটা আঁকাবা? অবশ্যই ওই চিত্রটা আঁকাবা। ঠিক আছে, এবং পেন্সিল দিয়ে আঁকাইলে আরো সুন্দর হবে, তুমি সোজা করে আঁকাবা। ঠিক আছে, এগুলো এত বেশি মোটা তো আর হবে না, তখন আর একটু চিকন তুমি দেখাবা, তখন আরো সুন্দর লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন এই জায়গাটাতে আরো একটা ঘটনা ঘটে, বুঝছো? সেটা হচ্ছে কোষ প্রাচীর, ধরে নাও এই কোষ থেকে এই কোষে কোনো একটা উপাদান যাইতে হবে। ঠিক আছে, ধরে নাও এই কোষে পানি আছে, ধরে নাও এই কোষে পানি আছে, H2O আছে, পানি আছে, সেই পানিটা এই কোষ ভেতর দিয়ে এইদিকে যাইতে হবে। ঠিক আছে, তো যাওয়ার জন্য, এই পানিটা এই কোষে যাওয়ার জন্য এখানে কোনো ছিদ্র আছে? দেখো তো, কোনো ছিদ্র তো নাই। আসলে আছে, সাইটোপ্লাজমিক ছিদ্র আছে, খুবই ছোট্ট সূক্ষ্ম ছিদ্র আছে। সেই ছিদ্রগুলাও তোমার দেখাইতে হবে। সেটা হচ্ছে এই যে এই যে এই এই অংশগুলো আছে না, যেখানে আসলে এই প্রাইমারি প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর আসলে মিলিত হয় নাই, ফাঁকা যে জায়গাটা, এই জায়গাটাতেও এই যে মধ্যপর্দার কাছে যদি তুমি যাও, এই মধ্যপর্দায় সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রপথ আছে, খুবই সূক্ষ্ম ছিদ্রপথ আছে। ঠিক আছে, এই যে ছিদ্রপথটা দেখতে পাচ্ছ না, এই ছিদ্রপথের মাধ্যমে কি হয় জানো? এই ছিদ্রপথের মাধ্যমে এই যে এই জায়গাটাকে কি নামে ডাকা হয় বলতো? সাইটোপ্লাজম বলা হয় না? এই কোষের এই জায়গাটাকে কি বলা হচ্ছে? সাইটোপ্লাজম। এই পাশে এই জায়গাটাকে কি বলা হচ্ছে? সাইটোপ্লাজম, তাই কি না? তাহলে এই ছিদ্রপথের মাধ্যমে কি হয় বলতো? এই দুই সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ রক্ষা হয়। ঠিক আছে, তাহলে এই দুইটা কোষের যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ রক্ষা করে কে বলতো? সংযোগ রক্ষা করা হয় এই ছিদ্রটার মাধ্যমে। বুঝতে পেরেছো? এই যে ছিদ্রগুলোর মাধ্যমে। তো এই ছিদ্রটার নামটা মাথায় রাখো, এই ছিদ্রটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। নাম কি? প্লাজমোডেসমাটা। এগুলো পরীক্ষায় আসে। প্লাজমোডেসমাটা মানে কি? মধ্যপর্দায় যে সূক্ষ্ম ছিদ্রপথের মাধ্যমে সাইটোপ্লাজমিক সংযোগ রক্ষা হয়, সেটাকে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। তো পরীক্ষায় আসে যে এই প্লাজমোডেসমাটার মাধ্যমে কি ধরনের সংযোগ রক্ষা হয়? অ্যান্সারটা হচ্ছে সাইটোপ্লাজমিক সংযোগ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভার্সিটিতে আসে এটা। ঠিক আছে, তাহলে প্লাজমোডেসমাটার মাধ্যমে কি হয় বলো তো ভাইয়া? এই প্লাজমোডেসমাটার মাধ্যমে সাইটোপ্লাজমিক সংযোগ রক্ষা করা হয়। এটার মাধ্যমে সাইটোপ্লাজমিক সংযোগ। আচ্ছা, তো তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া এখানে আমি তো চিত্র দেখতেছি, বুঝছি, সবই বুঝছি, কোষ প্রাচীরও তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে তাহলে আমরা আরো একটা নাম তো জানি, কোষ ঝিল্লি। কোষের আরো একটা পর্দা থাকে। প্রাণী কোষে তো এই কোষ প্রাচীরটাও থাকে না, প্রাণী কোষে কি থাকে? শুধুমাত্র কোষ ঝিল্লিটা থাকে। তো তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া কোষ ঝিল্লিটা তাহলে কোথায় থাকে? কোষ ঝিল্লিটা এই জায়গাটাতে থাকে। দেখো, কোষ ঝিল্লিটা থাকে হচ্ছে এই যে সেকেন্ডারি প্রাচীরের ওপরে, এই জায়গাটাতে কোষঝিল্লি থাকে। বুঝতে পেরেছো? এই যে এটা হচ্ছে কোষঝিল্লির জায়গা, এটা হচ্ছে কোষঝিল্লির জায়গা। তো যে কথাটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে ভাইয়া, এই যে কোষঝিল্লিটা দেখতে পাচ্ছ, এই যে এটা তো কোষঝিল্লি, রাইট? এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে কোষঝিল্লি। কোষঝিল্লি। একটা বিষয় চিন্তা করে বলো তো ভাই, কোষঝিল্লি এটা কি ভেদ্য নাকি অর্ধভেদ্য নাকি অভেদ্য বলো তো? এটা কি ভেদ্য, অর্ধভেদ্য নাকি হচ্ছে অভেদ্য? বলো দেখি। তো মনে রাখো, এই কোষঝিল্লি এটা কিন্তু অর্ধভেদ্য। সে কাউকে, সবাইকে যাইতে দিবে না। ঠিক আছে, কারণ ওইটা হচ্ছে ওই যে অর্ধভেদ্য ঝিল্লি পড়ছো না অবিশ্রবণের ক্ষেত্রে, অর্ধভেদ্য ঝিল্লি এটা হচ্ছে মানে কিছুটা যাইতে পারে আর কি, তাই না? তো যে কথাটা মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে, ভাইয়া, এই কোষঝিল্লি, এই কোষঝিল্লি কিন্তু অর্ধভেদ্য পর্দা। এটা কি ভাইয়া? এটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। কিন্তু কোষ প্রাচীরের ক্ষেত্রে যদি বলা হয়, কোষ প্রাচীর কেমন? দেখো, কোষ প্রাচীর মধ্যে তো ডিরেক্ট ছিদ্র আছে ভাইয়া।
কোষঝিল্লিতে এই টাইপের কোনো ছিদ্র নাই, কোষঝিল্লির চিত্রটা আমরা একটু পরে দেখব। কিন্তু এই যে প্লাজমোডেসমাটা এটা কিন্তু কোষ প্রাচীরে আছে। আবার দেখো এই জায়গাগুলা, এই যে প্রাচীরগুলা, যে প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, এই প্রাচীরগুলোও কিন্তু একদম মিলিত হয়ে গেছে এমন কিন্তু না, এই জায়গাগুলোতেও ফাঁকা আছে। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীরের ক্ষেত্রে আমরা বলতে পারি কোষ প্রাচীর কিন্তু ভেদ্য। কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর কিন্তু অর্ধভেদ্য না, কোষ প্রাচীর হচ্ছে ভেদ্য। এদিক দিয়ে যে কোনো উপাদান চলাচল করতে পারবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখো, এখানে এই যে প্রাইমারি প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর যেহেতু মিলিত হয় নাই, এখানে কি, এখানে একটা গর্ত তৈরি হয়েছে না? কি তৈরি হয়েছে ভাইয়া বলো তো? গর্ত, তাই না? গর্তগুলাকে আমরা বলতে পারি কূপ। কূপ তৈরি হয়েছে, কূপ থেকে পানি তোলে না, তো এখানে কি তৈরি হয়েছে? কূপ তৈরি হয়েছে, একটা গর্ত তৈরি হয়েছে। তো এটাকে আমরা বলতে পারি কূপ। এখন কূপ কি একদিকেই নাকি দুই দিকে? দুই দিকেই কূপ, তাহলে এটাকে আমরা বলতে পারি কূপ জোড়, বা ইংলিশে বলতে পারি পিট পেয়ার। তাহলে এই যে দুই দিকে যে কূপটা তৈরি হইলো, এটাকে বলা হচ্ছে পিট পেয়ার। পেয়ার মানে হচ্ছে জোড়া, তাহলে দুইটা কূপ তৈরি হয়ে গেছে, জোড়া কূপ তৈরি হইলো। ঠিক আছে, তাহলে কূপ জোড় বা পিট পেয়ার এটাকে বলা হয়। ওকে, তাহলে এই হচ্ছে একটা কোষ প্রাচীরের গঠন, এটাকে বলা হচ্ছে একটা কোষ প্রাচীরের গঠন। প্রশ্নটা হচ্ছে এই যে মধ্যপর্দা, এটা কখন আসলে তৈরি হয় জানো? এই মধ্যপর্দাটা কখন তৈরি হয়? নতুন একটা স্লাইড আমি নিয়ে নিই। এই যে মধ্যপর্দা, এই যে মধ্যপর্দা, একদম কমন যে পর্দাটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা মধ্যপর্দা। মধ্যপর্দা, রাইট? এই মধ্যপর্দাটা তৈরি হয় কখন? কখন তৈরি হয়? কোষ বিভাজনের টেলোফেজ ধাপে। এটা কোন ধাপে তৈরি হয়? কোষ বিভাজনের টেলোফেজ ধাপে। ওই যে কোষ প্লেট তৈরি হয়, তোমরা হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়ার সময় দেখবা যে এই কোষ প্লেট তৈরি হচ্ছে টেলোফেজ ধাপের শেষের দিকে। তাহলে ওই কোষ প্লেটটাই কি হয়ে যায়? মধ্যপর্দা হয়। মধ্যপর্দার পরে তারপরে প্রাইমারি প্রাচীর, তারপরে না সেকেন্ডারি প্রাচীর, তাই না? ওগুলো তো পরে, ফার্স্টে কি আসে? মধ্যপর্দা। তাহলে কোষ বিভাজনের কখন হয়? কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে বা টেলোফেজ দশায়, ফেজ দশায়, রাইট? আচ্ছা, এটা গেল মধ্যপর্দা সম্পর্কে। আরেকটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে মধ্যপর্দা এটা হচ্ছে দুইটি কোষের সাধারণ পর্দা। দুটি কোষের সাধারণ পর্দা, এটা সাধারণ পর্দা, এটা গেল। আচ্ছা, এখন এই মধ্যপর্দাটা তৈরি হয় কিভাবে সেটাও আমাদের জানতে হবে। ঠিক আছে, মধ্যপর্দাটা তৈরি হয় কিভাবে? তো মধ্যপর্দা তৈরি হয়, মনে রাখো, সাইটোপ্লাজম। কোষের সাইটোপ্লাজম আছে না? সাইটোপ্লাজম থেকে এক ধরনের পদার্থ আসে। সাইটোপ্লাজম থেকে যে পদার্থটা আসে সেই পদার্থটার নাম হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। কি নাম? ফ্র্যাগমোপ্লাস্ট। তাহলে সাইটোপ্লাজম থেকে যে পদার্থটা আসে তার নাম হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট। অথবা এটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি, এটাকে আমরা বলতে পারি পেকটোজ। তাহলে এটাকে আমরা বলতে পারি পেকটোজ। তাহলে সাইটোপ্লাজম থেকে কি আসে আমরা বুঝলাম। সাইটোপ্লাজম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট, যার আরেকটা নাম হচ্ছে পেকটোজ। ওকে, আচ্ছা, আরো একটা অঙ্গাণুর কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে গোলজি বডি। গোলজি বডি। তো গোলজি বডি থেকে কি আসে বলতো? গোলজি বডি থেকে আরেকটা উপাদান আসে, সেই উপাদানটার নাম হচ্ছে এখানে ছিল পেকটোজ, আর গোলজি বডি থেকে যেটা আসে তার নাম হচ্ছে পেকটিন। পেকটিন কি আসে? পেকটিন। তাহলে সাইটোপ্লাজম থেকে আসলো ফ্র্যাগমোপ্লাস্ট, গোলজি বডি থেকে আসলো পেকটিন। তাহলে এই দুইটা উপাদান মিলে যে জিনিসটা তৈরি করে, এই দুটো উপাদান মিলেই আসলে তৈরি করে হচ্ছে ওই যে মধ্যপর্দা। এই মধ্যপর্দাটা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মধ্যপর্দা। আরো কিছু উপাদান আছে, তবে এই দুটা কোথা থেকে আসে সেটা আমার মনে রাখতে হবে। সাইটোপ্লাজম থেকে কোনটা আসলো, গোলজি বডি থেকে কোনটা আসলো। এখন ভুল হয়, বুঝছো, মনে থাকে না যে পেকটোজ পেকটিন, কি একটা প্যারা না, গোলজি বডি পেকটিন নাকি পেকটোজ, মানে উল্টাপাল্টা হয়ে যায়, তাই না? তো এই ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো, এখানে
তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, আমি যেভাবে মনে রাখি সেটা তোমাকে বলি। যেমন সাইটোপ্লাজম, রাইট? সাইটো আছে, জ আছে, সাইটোপ্লাজম, ঠিক আছে, আবার প আছে কিন্তু এর মধ্যে। তাহলে পেকটোজ নামটার মধ্যে কিন্তু ট আছে, জ আছে, দুইটাই আছে, তাই না? সাইটোপ্লাজম, ট জ দুইটাই আছে, কিন্তু এখানে ট জ দুইটাই কিন্তু নাই। গোলজি বডি থেকেই তাহলে পেকটিন, গোলজি বডি থেকে পেকটিন, ঠিক আছে। তাহলে সাইটোপ্লাজম, ট জ দুইটাই আছে, পেকটোজ। আর একটা ফ্রাগমোপ্লাস্ট, এখানে পয়লয় আছে, এই যে পয়লয় আছে, তাই না? তাহলে সাইটোপ্লাজম থেকে আসে ফ্রাগমোপ্লাস্ট, যার আরেকটা নাম হচ্ছে পেকটোজ। ভুল ভুল করা যাবে না ভাইয়া, ঠিক আছে? অন্তত তোমার যদি মনে নাও থাকে, এটা তো তোমাকে আর সিকিউতে লিখতে দিলে, মানে সিকিউতে তো আর ওইভাবে বলবে না, আর লিখতে দিলেও তোমার যদি মনে না থাকে, সিকিউতে না লিখলে কি হবে? সিকিউতে তো আরো অনেক ইনফরমেশন আছে যেটা লেখা যাবে। তোমাকে এমসিকিউতে যদি দেয়, সেই ক্ষেত্রে তো তোমার অপশনগুলো দেখলে এমনিতেই মনে পড়ার কথা, তাই না? এই কারণে একটু ট্রিক সহকারে যদি মনে রাখো, এখন থেকে যদি একটু পড়ো, এটা কখনোই আর ভুল হবে না। অ্যাডমিশনের ট্রিক্সটা এইটাই। অ্যাডমিশনে তোমার সব এমসিকিউ হুবহু মনে রাখতে হয়, বিষয়টা এমন না। তুমি যদি ট্রিক সহকারে মাথায় যদি যদি সেট করে রাখতে পারো এখন থেকে, তুমি অ্যাডমিশনে 100% কথা দিচ্ছি, তুমি যখন এমসিকিউটা দেখবা তুমি অ্যান্সার করতে পারবাই, 100% পারবা, ঠিক আছে? তো এই আর কি বিষয়। তাহলে এই কয়েকটা বিষয় মনে রাখো। এছাড়াও মধ্যপর্দা 3টা উপাদান দ্বারা গঠিত, এখানে তো 2টা দেখলামই। 3টা উপাদান যদি বলা হয়, আলাদাভাবে যদি বলা হয় যে মধ্যপর্দা কি কি উপাদান দ্বারা গঠিত, সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে দেখো। তাহলে মধ্যপর্দা এটা 3টা উপাদান দ্বারা গঠিত, ঠিক আছে? একটা হচ্ছে পেকটিক অ্যাসিড, পেকটিক অ্যাসিড। সো এই পেকটিক অ্যাসিডটাই অধিক পরিমাণে থাকে, ঠিক আছে? তোমাকে যদি কখনো কোশ্চিন করে মধ্যপর্দা কি দ্বারা গঠিত, একটা উত্তর দিতে হয়, তুমি দিবা পেকটিক অ্যাসিড, ঠিক আছে? সো এটাই থাকে অধিক পরিমাণে, এটা থাকে অধিক পরিমাণে, ঠিক আছে? যদি একটাই অ্যান্সার দিতে হয় যে মধ্যপর্দা কি দ্বারা গঠিত, অ্যান্সারটা কি হবে বলতো? পেকটিক অ্যাসিড। এছাড়াও আরো 2টা উপাদান তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মধ্যপর্দায় আরো থাকে কি বলতো? প্রোপেকটিন, প্রোপেকটিন এটা অল্প পরিমাণে থাকে। আরেকটা উপাদান হচ্ছে পেকটিন, শুধু পেকটিন। তাহলে পেকটিক অ্যাসিড, প্রোপেকটিন, আরেকটা হচ্ছে পেকটিন। এই 3টা উপাদান দ্বারা মধ্যপর্দা গঠিত। এখন এই পেকটিন সম্পর্কে আরেকটা কথা মনে রাখতে হবে, এই পেকটিন গঠিত হয় ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা, ঠিক আছে? সো এই যে দেখো, এছাড়াও মধ্যপর্দায় কি থাকে? ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট থাকে, যা একত্রে বলা হয় পেকটিন, ঠিক আছে? তাহলে এই যে শুধুমাত্র পেকটিন যেটা, সেটা আবার কি দ্বারা গঠিত? ক্যালসিয়াম পেকটেট প্লাস ম্যাগনেসিয়াম পেকটেট। এই যে এই দুইটা পেকটেট মিলে গঠিত হয় আসলে এই পেকটিনটা, বুঝতে পেরেছো? তাহলে এই কথাগুলাও একটু মনে রাখতে হবে, কষ্ট হচ্ছে কিন্তু কিচ্ছু করার নাই ভাইয়া, পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে একটা কোষের 3টা স্তর, কোষ প্রাচীরের 3টা স্তর। ফার্স্টে তো মধ্যপর্দা, যেটা সাধারণ পর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এই 3টা আমরা এখানে তো আলাদাভাবে লেখা আছে, আমি একটু তুলনা করে দিই, কারণ যে কোনো জিনিস তুলনা করে পড়লে বেশি মনে থাকে, ঠিক আছে? তাহলে আমরা যে কাজটা করতে পারি ভাইয়া এখন, সেটা হচ্ছে এই যে 3টা বিষয়, একটা হচ্ছে মধ্যপর্দা, আরেকটা হচ্ছে প্রাইমারি প্রাচীর, প্রাইমারি প্রাচীর, আরেকটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, তাই তো? আরেকটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এই 3টা বিষয়ের মধ্যে আমরা একটু তুলনা করার চেষ্টা করি, ঠিক আছে? এই 3টা টপিকের মধ্যে আমরা একটু তুলনা করে পড়ি, মনে থাকবে বেশি। বইয়ে এভাবে তুলনা করে বলা নাই, ঠিক আছে? তো যে কোনো জিনিস চেষ্টা করবা তুলনা করে পড়ার জন্য। ঠিক আছে, তাহলে ভাইয়া
এবার আসো মধ্যপর্দা। মধ্যপর্দা কি? দুইটা কোষের সাধারণ পর্দা না? ঠিক আছে, তাহলে বুঝতেই পারলা মধ্যপর্দা হচ্ছে আচ্ছা এটা ফার্স্টে পড়ো যে প্রথম স্তর কোনটা? প্রথম স্তর কোষ প্রাচীরে মধ্যপর্দা, তাই না? তাহলে এটা হচ্ছে প্রথম স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর, আর এটা হচ্ছে তৃতীয় স্তর, তৃতীয় স্তর। ঠিক আছে, এরপরে দেখো সাধারণ পর্দা কোনটা? আমরা জানি মধ্যপর্দা। তাহলে দুটি কোষের সাধারণ পর্দা, দুটি কোষের কোষের সাধারণ পর্দা, এটা সাধারণ পর্দা, তাই কিনা? আচ্ছা, এটা কি বলতো ভাইয়া? এটা হচ্ছে মধ্য পর্দার উপরে অবস্থিত, মধ্য পর্দার উপরে অবস্থিত, উপরে অবস্থিত। আর এটা প্রাইমারি প্রাচীরের সেকেন্ডারি, প্রাইমারি প্রাচীরের উপরে অবস্থিত হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, তাই কিনা? এটা প্রাইমারি প্রাইমারি প্রাচীরের প্রাচীরের উপরে অবস্থিত, উপরে অবস্থিত, এ আর কি। আচ্ছা, তাহলে মধ্যপর্দার দুইটা বৈশিষ্ট্য, মানে প্রাচীরগুলোর দুইটা বৈশিষ্ট্য হয়ে গেল। এরপরে যে বৈশিষ্ট্য সেটা আমি বলতে পারি যে মধ্যপর্দা এটা কয় স্তর বিশিষ্ট বলো তো? এক স্তর বিশিষ্ট, তাই কিনা? এটা আমি বলতে পারি এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, এক স্তর বিশিষ্ট। প্রাইমারি প্রাচীর এটা কয় স্তর বিশিষ্ট? এটাও এক স্তর বিশিষ্ট, এক স্তর বিশিষ্ট। কিন্তু যেটা সেকেন্ডারি প্রাচীর এটা কয় স্তর বিশিষ্ট? তিন স্তর বিশিষ্ট, তাই কিনা? এটা তিনটা স্তর দ্বারা গঠিত, তিন স্তর বিশিষ্ট, স্তর বিশিষ্ট। ঠিক আছে, ভালো কথা, এটাও আমরা বুঝতে পারলাম। এরপরে যে পার্থক্যটা আমরা করতে পারি, কিসের উপর ভিত্তি করে করতে পারি? আমরা দেখতে পারি যে কোনটা কি দ্বারা গঠিত। ঠিক আছে, যেমন আমরা জানি যে মধ্যপর্দা কি দ্বারা গঠিত? মেইনলিতে হচ্ছে পেকটিক অ্যাসিড, তাই না? তাহলে এখানে কি আছে? এটা পেকটিক অ্যাসিড দ্বারা গঠিত, পেকটিক অ্যাসিড দ্বারা গঠিত। এছাড়াও কি থাকে? ওই যে প্রোপেকটিন, পেকটিন থাকে, তো অত কিছু লেখার দরকার নেই। আমরা পেকটিক অ্যাসিডটাই যেহেতু প্রধান, আমরা এটাই লিখলাম, পেকটিক অ্যাসিড দ্বারা গঠিত। প্রাইমারি প্রাচীর কি দ্বারা গঠিত? প্রাইমারি প্রাচীর গঠিত হয় হচ্ছে সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দ্বারা, গ্লাইকোপ্রোটিন দ্বারা, তাই কিনা? আর সেকেন্ডারি প্রাচীর কি দ্বারা গঠিত হয়? তাহলে এই তিনটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, মাথায় রাখতে হবে। আর সেকেন্ডারি প্রাচীর সেলুলোজ ও লিগনিন, সেলুলোজ ও লিগনিন, লিগনিন। এছাড়া ওয়াক্স আছে, এটাও মাথায় রাখতে পারো যে ওয়াক্স আছে, ওয়াক্স। তো সেলুলোজ ও লিগনিন, ঠিক আছে, ভালো কথা। এরপরে আমরা যদি যাই আরো একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমি বলতে পারি যে কোনটার পুরুত্ব কতটুকু। তো মধ্যপর্দার কোনো পুরুত্ব বইয়ে দেয়া নাই। প্রাইমারি প্রাচীরের পুরুত্ব আমি বলতে পারি 1 থেকে 3 মাইক্রোমিটার, 1 থেকে 3 মাইক্রোমিটার। আর সেকেন্ডারি প্রাচীরের পুরুত্ব হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুরুত্ব আমরা পাইলাম, কোনটার পুরুত্ব কত সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে যদি আমি কল্পনা করি আর কিসের উপর পার্থক্য করতে পারি আমরা, কোথায় দেখা যায়, কোথায় দেখা যায়? এটা সব কোষেই থাকবে। মধ্যপর্দা কোথায় থাকবে ভাইয়া? সব কোষে থাকা লাগবে। কেন সব কোষে থাকতে হবে? কেন? কারণ মধ্যপর্দা তো সবার ফার্স্টে গঠিত হয় টেলোফেজ পর্যায়ে, তাই না? তো সকল কোষে এটা পাওয়া যায়, সকল কোষে মধ্যপর্দা থাকবেই। প্রাইমারি প্রাচীর এটা কোথায় থাকে? অধিক মাত্রায় যে কোষগুলো আছে, বিপাকীয় কোষ, সেই জায়গাগুলোতে থাকে। অধিক মাত্রায় মাত্রায় বিপাকীয় কোষে পাবা, বিপাকীয় কোষ। আচ্ছা, এবং এই সেকেন্ডের প্রাচীরটা কোথায় পাবা? সেকেন্ডের প্রাচীরটা তুমি পাবা যেগুলো হচ্ছে কিছু ভাজক কোষ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে ট্রাকিড, ভেসেল, এই জায়গাগুলোতে পাবা। ঠিক আছে, সো কোথায় কোথায় পাবা? ট্রাকিড,
ভেসেল ভেসেল এই জায়গাগুলোতে তুমি পাবা, ঠিক আছে। ওকে, এই যে সেকেন্ডারি প্রাচীর এটা কোথায় পাওয়া যায়, দেয় তো নাই, ঠিক আছে, প্যারা নেই, সমস্যা নেই, ট্র্যাকিড ভেসেল এগুলোতেই পাওয়া যায়। ওকে, আরো একটা পার্থক্য তুমি করতেই পারো চাইলে, সেটা হচ্ছে বলো তো পিট পেয়ার কার কার আছে। আমরা জানি যে প্রাইমারি প্রাচীর আর সেকেন্ডারি প্রাচীরের পিট পেয়ার আছে, আমরা চিত্রটা দেখেছি তাই না। এই যে দেখো চিত্রটা, এই কি বলে এই মধ্যপর্দা সেটা তো পিট পেয়ার নাই, এগুলো প্লাজমোডেসমাটাও একটা ছিদ্র আছে, ওটা আলাদা বিষয়, ঠিক আছে। তাহলে এই প্লাজমোডেসমাটা থাকে মধ্যপর্দায়, কিন্তু পিট পেয়ার এখানে কিন্তু নাই, তাহলে পিট পেয়ারে খণ্ডিত নয়, পিট পেয়ারে পেয়ারে খণ্ডিত নয়, আর এটা খণ্ডিত, পিট পেয়ারে খণ্ডিত, এটাও খণ্ডিত, খণ্ডিত। তাহলে দেখো ভাইয়া অনেকগুলা বৈশিষ্ট্য কিন্তু হয়ে গেল। তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমরা যে কোষ প্রাচীর পড়তেছি এবং এরপরে আমরা পড়বো কোষ ঝিল্লি, এই দুটা টপিক কোটি কোটি % গুরুত্বপূর্ণ তোমার সিকিউ এর জন্য। সিকিউতে তোমাকে দিবেই এই দুটা টপিক, ঠিক আছে। গতে কোষ প্রাচীর দিলে ঘতে তোমাকে দিবে কোষ ঝিল্লি, অথবা গ ঘ দুইটা মিলে কোষ প্রাচীর দিতে পারে। এবং যদি কোষ প্রাচীর দেয় সেই ক্ষেত্রে তোমার এই যে প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, মধ্যপর্দা, এগুলোর মধ্যে পার্থক্যটা কিন্তু তোমার অবশ্যই জানতে হবে। তোমাকে পার্থক্য করে লিখতে দিতে পারে, অথবা তোমাকে আলাদাভাবে ইন্ডিভিজুয়াল লিখতে দিতে পারে, তোমাকে শুধু প্রাইমারি প্রাচীর দিতে পারে, শুধু সেকেন্ডারি প্রাচীর দিতে পারে, যে কোনোভাবে কোশ্চেন করতে পারে। তো এই টপিকটা কোটি কোটি % গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই ছকটাও তোমার জন্য কোটি কোটি % গুরুত্বপূর্ণ। এই কথাটা ভাইয়া মাথায় রেখো, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের পার্থক্য কিছুটা হয়ে গেল। তাহলে এখানে মধ্যপর্দা সম্পর্কে আর কি লেখা আছে দেখো, কোষ প্রাচীরের যে স্তর পাশাপাশি দুইটি কোষের মধ্যে সাধারণ স্তর হিসেবে বিবেচিত, সেটা হচ্ছে কোষ মধ্যপর্দা, তাই না। ক বা খতে দিতে পারে, কতে দিতে পারে। মধ্যপর্দা ফ্র্যাগমোপ্লাস্ট প্লাস ভেসিকল, এগুলো দ্বারাই এই মধ্যপর্দাটা গঠিত হয়। আমরা তো দেখছি যে কিভাবে মধ্যপর্দা গঠিত হচ্ছে। আচ্ছা, এটি গঠিত হয় পেকটিক অ্যাসিড দ্বারা। এছাড়াও এর মধ্যে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, এগুলা একত্রে পেকটিন গঠিত হয়, সেটা তো এই যে এখানে দেখলামই, ঠিক আছে। এবার আসো ভাইয়া প্রাইমারি প্রাচীর, যেটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু, উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এই হেমিসেলুলোজ এটা আবার 3 ধরনের পলিস্যাকারাইড আছে এখানে, হ্যাঁ, তোমাদের বইয়ে বলা আছে জাইলান্স, এরপরে অ্যারাবান্স, গ্যালাক্টান্স। তো এই পলিস্যাকারাইডগুলো দ্বারা আবার হেমিসেলুলোজ গঠিত। তো যদি তোমার স্মৃতিশক্তি একটু দুর্বল হয়, তো এই জিনিসগুলো আসলে খুব বেশি দরকার হবে না, ঠিক আছে। আপাতত মেইন যে জিনিসগুলো, মেইন যে টপিকগুলো, সেগুলো আপাতত ফার্স্ট টাইম মুখস্থ করো। ওকে, তাহলে এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই নাই, ঠিক আছে। তাহলে জাইলান্স, অ্যারাবান্স, গ্যালাক্টান্স, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইডগুলো দ্বারা হেমিসেলুলোজ গঠিত, পলিস্যাকারাইড, স্যাকারাইড। ওকে, এরপরে দেখো এখানে আরো একটা কথা বলা আছে, জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তাহলে জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তাহলে এটা একটু মাথায় রাখো যে জাইলোগ্লুকান এটা ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। ক্রস লিঙ্ক মানে কি, ওই যে পাটি বোনা দেখছো না, একটা হচ্ছে এ ধরে নাও যে এখানে কিছু সুতার মতো অংশ, যেটা হচ্ছে এই যে এইভাবে গঠিত আছে, ঠিক আছে, অর্থাৎ একটার উপরে আরেকটা অবস্থায় আছে। তো ক্রস অবস্থায় আছে, ক্রস করে এটা গঠনটা তৈরি হয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে ক্রস লিঙ্ক। তাহলে জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে কি তৈরি করতেছে, ক্রস লিঙ্ক তৈরি করতেছে। আচ্ছা, সেকেন্ডারি প্রাচীর সম্পর্কে এগুলো আমরা পড়ছি, কি দ্বারা গঠিত, কত ন্যানোমিটার মাইক্রোমিটার পুরু, সেগুলো আমরা পড়ছি। এবার আসে যে প্লাজমোডেসমাটা, এটা ক বা খতে তোমাকে দিতে পারে যে প্লাজমোডেসমাটা এটা কি, এটার মাধ্যমে কি হয়, এই জিনিসগুলো তোমাকে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো কোষ প্রাচীরে উপাদানের মধ্যে কি কি উপাদান আছে আরো একবার যদি আমি তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তোমাদের বই একটা ইয়ে দেওয়া আছে, পার্সেন্ট দেওয়া আছে, কোনটা কত পার্সেন্ট। যেমন কোষ প্রাচীরের মেইন উপাদান তো সেলুলোজ, তাই না। তো সেলুলোজ থাকে 40%, সেলুলোজ থাকে কত পার্সেন্ট, 40%। হেমি সেলুলোজ তার অর্ধেক, হেমি মানে তো অর্ধেক, তাই না। তো হেমি সেলুলোজ থাকে কত পার্সেন্ট, তার অর্ধেক, 20%। এরপর যদি বলি পেকটিন কত পার্সেন্ট, ওই যে পেকটিন, পেকটিক অ্যাসিড, এই জিনিসগুলো দ্বারা তো মধ্যপ্রাচীর গঠিত, এটাও বেশি, এটাও 30%। তাহলে 30% হচ্ছে পেকটিন,
পেকটিন। আর গ্লাইকোপ্রোটিন কতটুকু যদি বলা হয় গ্লাইকোপ্রোটিন সেটা কতটুকু ভাইয়া? গ্লাইকোপ্রোটিন হচ্ছে মাত্র 10%, এটা কম। তাহলে সেলুলোজের গঠন উপাদান হচ্ছে এই যেগুলা, এগুলা এত পার্সেন্ট করে থাকে। এই ইনফরমেশনটা একটু মাথায় রাখতে পারো। এবার আসো কোষ প্রাচীর, এটা যদি সূক্ষ্ম গঠন তুমি দেখো, কোষ প্রাচীর একদম শুরু থেকে আসলে কিভাবে তৈরি হচ্ছে সেটা যদি একটু দেখো, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সূক্ষ্ম গঠন অবশ্যই এমসিকিউ এর জন্য, সিকিউ এর জন্য না। এবং এমসিকিউতে কোনটা আসবে 100% সেটা আমি বলে দিচ্ছি এখন। ঠিক আছে, তো সূক্ষ্ম গঠন কিভাবে হয় আসলে? সেলুলোজ দ্বারাই তো কোষ প্রাচীর গঠিত, এটা তো আমরা জানি। এবং সেলুলোজ কতগুলা লাগবে জানো? 1000 থেকে 3000 সেলুলোজ অণু তুমি যদি যুক্ত করো, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা নাম হচ্ছে সেলুলোজ চেইন। ঠিক আছে, তাহলে ধরে নাও এটা হচ্ছে একটা সেলুলোজ। ঠিক আছে, ধরে নাও এইটা এরকম একটা গঠন চিন্তা করো, এটা হচ্ছে সেলুলোজ। এখন 1000 থেকে 3000 সেলুলোজ তুমি এভাবে যুক্ত করতেছো। 1000 থেকে সেলুলোজ কিভাবে বলো তো? সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড, কার্বোহাইড্রেট। ঠিক আছে, পলিস্যাকারাইড বলা হয়, তোমরা তৃতীয় অধ্যায়ে জানতে পারবা। তো এরকম 1000 থেকে 3000 যে পলিস্যাকারাইড সেলুলোজ এটা এভাবে যুক্ত হইলো। ঠিক আছে, তো তাইলে কি হবে বলতো? একটা সেলুলোজ চেইন তৈরি হবে। আবার এই দিকেও যুক্ত করতে পারো তুমি, তাহলে কি হবে ভাই বলতো? একটা সেলুলোজ চেইন হবে, তাই না? এখন এখানে এই সেলুলোজ চেইন তুমি যদি আরো 100টা যোগ করো, আচ্ছা আমি ধরলাম যে এই যে এগুলো হচ্ছে সেলুলোজ চেইন তৈরি করলো। ঠিক আছে, এখন এই সেলুলোজ চেইন তুমি যদি নিচের দিকে এবার আরো 100টা যোগ করো, তাহলে যে জিনিসটা তৈরি করবে, দেখো তো এইভাবে 100টা যুক্ত হয়ে কি তৈরি করবে? এরকম একটা মোটা স্ট্রাকচার তৈরি হবে না? তাহলে এইটাকে বলা হয় ক্রিস্টালাইন মাইসেলি। ঠিক আছে, তাহলে আরো 100টা যুক্ত হয়ে কি তৈরি হলো? তৈরি হলো হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। এবং এই ক্রিস্টালাইন মাইসেলি এটাকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। পরীক্ষায় এটাই আসবে। তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম গাঠনিক একক, ক্ষুদ্রতম গাঠনিক একক, গাঠনিক একক। ঠিক আছে, এবং এটা কতটুকু হয় বলতো? আচ্ছা আমি যে নিচে নিচে যোগ করছি না, কয়টা যোগ করছি? 100টা যোগ করছি। তাহলে যোগ করলে এটা কত অ্যামস্ট্রং হয়ে জানো? এটার ব্যাস হবে 100 অ্যামস্ট্রং, 100 অ্যামস্ট্রং হবে। ঠিক আছে, এখন এই যে ক্রিস্টালাইন মাইসেলি যদি তুমি আরো 20টা যোগ করো, তাহলে সেটাকে আমরা বলবো মাইক্রোফাইব্রিল। মাইক্রো মানে হচ্ছে ছোট। 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করবে ম্যাক্রোফাইব্রিল। ম্যাক্রো মানে আমরা বড় জানি, তাই না? তো এই মাইক্রোফাইব্রিলের যদি তুমি ব্যাসটা চিন্তা করো, তাহলে হচ্ছে এটা হচ্ছে 250 অ্যামস্ট্রং। আচ্ছা, এবং 250টা মাইক্রোফাইব্রিল মিলে কি তৈরি হয়? ম্যাক্রোফাইব্রিল। আর মাইক্রোফাইব্রিল যখন অনেকগুলো যুক্ত হবে, তখন কি তৈরি হবে? একটা ফাইবার বা একটা তন্তু তৈরি হবে। বুঝতে পেরেছ? তাহলে এই যে সেলুলোজ অণু, সেলুলোজ অণু, তারপর সেলুলোজ চেইন, ক্রিস্টালাইন মাইসেলি, মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল, দেন ফাইবার। ঠিক আছে, আর এই ফাইবার দ্বারা কি তৈরি হবে বলতো? একটা উদ্ভিদের দেহ তৈরি হবে। তো তোমরা যদি উদ্ভিদের দেহের ভেতরে দেখো, তুমি সবচেয়ে ভালো বুঝতে পারবা তুমি যদি হচ্ছে যে কলা গাছ দেখো, কলা গাছ দেখো না যে হচ্ছে কলা গাছ থেকে তো সুতা তৈরি করা হয়, বা পাট গাছে দেখো না সুতা আছে, ওখান থেকে তো সুতা তৈরি হচ্ছে লম্বা লম্বা, তাই না? তো নর্মালি অন্যান্য উদ্ভিদগুলাও কিন্তু এরকম লম্বা লম্বা ফাইবার দ্বারা তৈরি। বুঝতে পেরেছো? তাহলে ফাইবারটি কিভাবে তৈরি হচ্ছে? সেলুলোজ থেকে কিন্তু একসময় ফাইবারে তৈরি হচ্ছে। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই প্রশ্নটায় বারবার আসে যে ক্রিস্টালাইন মাইসেলি এটা হচ্ছে ক্ষুদ্রতম গাঠনিক একক, এটাই পরীক্ষায় বারবার আসে। বাকি ইনফরমেশনগুলো এমসিকিউ এর জন্য অল্প করে পড়তে পারো। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীরের কাজের কথা যদি বলি, ধরে নাও আমি তোমাকে পড়াই নাই কোষ প্রাচীরের কাজ কি, তবে তারপরেও কয়েকটা কাজ বলতে পারবে না? বলো দেখি, কোষ প্রাচীরের মেইন কাজটা কি হতে পারে? উদ্ভিদ দেখো অনেক শক্ত। কেন শক্ত? কারণ উদ্ভিদে কোষ প্রাচীর আছে, এই কারণে উদ্ভিদ হচ্ছে চলাচল করতে পারে না। ঠিক আছে, যেহেতু তার দেহটা শক্ত হয়ে যায়। তাহলে কোষ প্রাচীর উদ্ভিদকে তাহলে কি করতেছে বলতো? শক্ত বানায় দিতেছে, সুরক্ষা দিচ্ছে, তাই কিনা? তাহলে কোষ প্রাচীর এটা বাইরের আঘাত থেকে রক্ষা করতেছে। এছাড়াও নির্দিষ্ট একটা আকার দিচ্ছে না। তোমার যদি কোষ প্রাচীরটা যদি পুরো মানে শক্ত না হইতো, তাহলে কি হইতো? কোষ প্রাচীর উদ্ভিদ একটু বাতাস হইলেই হেলে পড়ে যাচ্ছে, তার মানে কি নির্দিষ্ট আকার থাকতো না? তাহলে নির্দিষ্ট আকার দিচ্ছে, শক্তি ও দৃঢ়তা প্রদান করতেছে,
এরপরে দেখো অন্য কোষ থেকে পৃথক করতেছে, একটা কোষকে আরেকটা কোষ থেকে পৃথক করতেছে। প্রয়োজনীয় বস্তু কোষের ভেতরে এবং বর্জ্য পদার্থ বাইরে বের করে দিচ্ছে। কিভাবে? ওই যে প্লাজমোডেসমাটা ছিদ্রের মাধ্যমে বের করে দিচ্ছে বা ভেতরে নিয়ে আসতেছে। তাহলে প্লাজমোডেসমাটা দিয়ে উদ্দীপনা পরিবহন করতেছে। ঠিক আছে, তাহলে কোন একটা উদ্দীপনা যদি একটা কোষ থেকে আরেকটা কোষে যাইতে চায়, সেটা কোন দিক দিয়ে যাবে বলতো? প্লাজমোডেসমাটা দিয়ে দিয়ে যাবে। ওকে।